ওস্তাদজি, আমার সব শেষ হয়ে গেছে, সব। আমি একা হয়ে গেছি ওস্তাদজি, একদম একা। স্বদেশ, কে বলেছে তুমি একা হয়ে গেছো? তোমার পাশে আমি আছি না, আমরা সবাই আছি। কে বলেছে একা হয়ে গেছো তুমি? আমি পাপ করেছি, নিজের প্রতি অন্যায় করে আমি বাবার প্রতি অন্যায় করেছি। আমি প্রতিশা আগুনে অন্ধ হয়ে গিয়েছিলাম। দেখো স্বদেশ, তুমি কি অন্যায় করেছো আমি সেটা জানি না, তবে তোমার অন্যায় তুমি বুঝতে পেরেছো, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর চলো বাড়িতে চলো। কোন মুখে বাড়িতে যাবো বলুন? কারোর সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নেই। স্বদেশ, কি হয়েছে আমাকে খুলে বলো তো দেখি। দেখো, আমি হচ্ছে তোমার সবচেয়ে কাছের মানুষ, আর তোমার পিতা আমার শিক্ষক ছিলেন। শিক্ষক তো পিতৃতুল্য, তাই না? তোমার কি হয়েছে আমাকে খুলে বলো। আমি দিব্যি দিয়ে বলছি, তোমার কোনোদিন কোনো অমঙ্গল হবে না। আমার উপর বিশ্বাস রাখো। কি হয়েছে আমাকে খুলে বলো। অমঙ্গলের আর বাকি আছে কি বলুন? অনুভবের প্রতি প্রতিহিংসায় আমি বাবার আসল খুনিকেই। সে কি কথা, কি বলছো গো তুমি? তাহলে তুমি কি জানো মাস্টার মশাই আসল খুনি কে? হ্যাঁ, এখানে একা বসে আছো কেন? আমি যে একা হয়ে গেছি, একদম একা। আজ না কাকাবাবুর শ্রাদ্ধ? হ্যাঁ, শ্রাদ্ধ তো চলছে। তাহলে তুমি বাইরে বসে আছো কেন? ভিতরে যাও। কি করে যাব? আমার তো অনুষ্ঠানে যাওয়া বারণ। আমি গেলে নাকি বাবার অমঙ্গল হবে। অমঙ্গল কেন হবে? আমি যে তোমায় ভালোবাসি। আমার জন্যই নাকি। অনুভব, ভাই তোর শরীর খারাপ হচ্ছে? জানি না ভাইয়া, আজ না কাকাবাবুর শ্রাদ্ধ? হ্যাঁ, তুমি যাওনি?
কি হলো, কথা বলছো না কেন? যেতে চেয়েছিলাম, কয়েকবার মনস্থির করেছিলাম, কিন্তু অবিশ্বাসের এক অদৃশ্য দেয়াল বাধা হয়ে দাঁড়ালো। কিসের অবিশ্বাসী দেয়াল? ওরা আমাদেরকে বিশ্বাস করে না। কিন্তু নেহা তো বিশ্বাস করে, ওর তো কোনো দোষ নেই। শোনো ভাইয়া, সতেজটা ভীষণ খারাপ। ও নেহাকে শ্রাদ্ধের অনুষ্ঠানে যেতে দেয়নি। নেহা একা একা বাইরে বসে আছে। দেরি করলে যে? একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। তোমার শরীর খারাপ? না, আমার না, ওই অনুভবের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। ও ও অনুভবের কি হয়েছে? না, তেমন কিছু হয়নি। ওর মনটা আছে খুব খারাপ, দেখলাম তো। নানান ধরনের স্বপ্ন দেখছে। স্বপ্ন যদি বিশ্বাস করো, তাহলে স্বপ্নগুলো ভালো না। স্বপ্ন তো স্বপ্নই। আসলে ও একা একা আছে তো, একা থাকলে মানুষের মনে কত কিছু আসে না। হ্যাঁ, ডাক্তারও তাই বলেছে। বলেছে অনুভবকে একটু বেশি করে সময় দেওয়ার জন্য। কিন্তু জেলখানায় তো ইচ্ছে মতো যেতে দেয় না। ডাক্তার সাহেব সে ব্যবস্থা করে দেবে। তাই? তাহলে তো আমরা ওকে নিয়মিত দেখতে যেতে পারবো না। হ্যাঁ, সব কিছুই নিয়তি, বুঝলে? হঠাৎ এই কথা বলছো কেন? এই শহরের সিংহভাগ জমিই ছিল এই পরিবারের। 47-এর দেশ বিভাগের পর বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কাছে আমার দাদু জমি দান করতে শুরু করেন। আজকে যে জেলখানায় অনুভব বন্দী, সেই জেলখানার জমিটাও এই পরিবারের। এই পরিবারের জমিতে এই পরিবারের একজন সন্তান বন্দী হয়ে আছে, অথচ তার সঙ্গে দেখা করতেও পারমিশনের প্রয়োজন হচ্ছে। পুরোহিত ঠাকুর, অন্তর্জালায় ভুগছেন না? হ্যাঁ ঠাকুর মশাই, ভীষণ অন্তর্জালায় ভুগছি। আজ শ্রাদ্ধ অনুষ্ঠানে আমার মন্ত্রপাঠের ত্রুটি হয়েছে। এমন তো হওয়ার কথা না। কেন ত্রুটি হলো? তা তো জানি না ঠাকুর মশাই। ভুল বললেন। জানেন, অবশ্যই জানেন। আপনি আপনার মনকে প্রশ্ন করুন, জানতে পারবেন। প্রশ্ন তো করেছি, জবাব পাইনি। মিথ্যে কথা বলছেন। আপনার পাপই মন্ত্র ত্রুটির কারণ। পাপ? হ্যাঁ, পাপ। মন্ত্র অনেক পবিত্র জিনিস। যে মনে পাপ বাস করে, সেখানে মন্ত্র কখনোই থাকতে পারে না। কিন্তু এই পাপ থেকে পরিত্রাণের উপায় কি? বলুন, নিজে স্বীকার করুন। আমি কিন্তু আপনার মনের সব কথাই জানি। স্বার্থে অন্ধ হয়ে আমি একজন ভালো মানুষকে হত্যা করেছি। মানুষ হত্যার থেকে ভয়াবহ পাপ এই পৃথিবীতে আর নেই। তার পাপের ভার
পৃথিবী কখনো সহ্য করতে পারে না। পাপ যখন করেছেন প্রায়শ্চিত্ত আপনাকে করতেই হবে। রজব কাকা, রজব কাকা, এই পাপিষ্ট ঠাকুরকে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে কোনো ধর্মগুরু কখনো পাপ করার সাহস না পায়। শাস্তির বিধানটা যদি একবার বলে দিতেন বাবা ঠাকুর। এই পুরোহিতের গা থেকে সমস্ত নামাবলী এবং সম্মানের যা যা জিনিস আছে সেগুলো খুলে ফেলুন, তারপর ওকে ওখানে নিয়ে যেয়ে বালোর ভিতরে সূর্যের দিকে তাকিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখুন এবং একটা বড় পাথর যেন তার বুকের উপর চাপা থাকে। যান, নিয়ে যান। আচ্ছা বাবা। নিয়ে যান ঠাকুর, নিয়ে যান। ঠাকুর। মা, মা, তুমি তো সবই জানো মা। আমি তো নিজের ইচ্ছে কিছুই করিনি। তুমি তো সবই জানো। ভগবান, তুমি আমায় ক্ষমা করো ভগবান। তুমি আমায় ক্ষমা করো ভগবান। তুমি আমায় ক্ষমা করো। আমায় ক্ষমা করো। হ্যাঁ, তুমি এখানে? আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান। তুমি কি করে জানলে যে আমি এখানে বসে তোমার জন্য অপেক্ষা করব? জানি না, তুমি এমনি এখানে আসলে? আমার মন বলছিল জানাজানির ভয়ে তুমি আগের জায়গায় আসবে না। আচ্ছা অনুভব, আমাদের এত এত ভয় কেন বলো তো? আমরা তো কোনো পাপ করিনি, অথচ প্রতিনিয়ত আমাকে একটা ভয় তাড়া করে যে এই বুঝি তোমার সঙ্গে আমার দেখা হলো না, এই বুঝি ওর আমাকে অন্য কোথাও। নেহা, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। অনুভব, চলো আমরা বিয়ে করে ফেলি। চুরি করে? নেহা, আমরা তো কোনো পাপ করিনি, তাহলে কেন চোরের মতো পালিয়ে বিয়ে করব? আমাদের বিয়েতে শহরে সবাই আসবে, আমাদেরকে আশীর্বাদ করবে। মনে আছে ছোটবেলা তুমি আমি এই বালুচরে ঘর বাঁধতাম, তুমি বর বউ বানিয়ে বিয়ের আয়োজন করতে, আর আমি বাড়ির চারদিকে ছোট ছোট কাঠি পুঁততাম। তুমি বলতে ওই কাঠিগুলো আমাদের মেহমান, ওরা আমাদের বিয়েতে আশীর্বাদ করবে। ওই স্মৃতিগুলো এখনো আমার কাছে জীবন্ত। আমার কাছে অনুভব, আমাকে নিয়ে যাবে যেখানে আমার ছেলেবেলার স্মৃতিগুলো খেলা করে? নিয়ে যাবে? নদীর ভাঙনে, সেটা তো এখন গহীন বালুচর। যত গহীনই হোক, আমি আমার ছোটবেলার ঘর বাঁধার স্বপ্নের জায়গাটা ঠিকই খুঁজে বের করব। আশা ছিল মনে মনে, প্রেম করিব তোমার সনে, তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালুচরে, গহীন বালুচরে, গহীন বালুচরে। আশা
আশা ছিল মনে মনে ভালোবাসার কি যন্ত্রণা প্রেমিক ছাড়া কেউ বোঝে না ভালোবাসার কি যন্ত্রণা প্রেমিক ছাড়া কেউ বোঝে না আমার মনের সেই বাসনা আমার মনের সেই বাসনা মনেই কেঁদে মরে মনেই কেঁদে মরে গহীন বালুচরে আশা ছিল মনে মনে আশা পূরণ না হয় যদি চোখের জলে হয় দরদি আশা পূরণ না হয় যদি চোখের জলে হয় দরদি আমার দুঃখের সেই সে নদী আমার দুঃখের সেই সে নদী বুকেই রাখি ধরে বুকেই রাখি ধরে নেহা, তুই জানিস তুই কি করছিস? পাগলামো। পাগলকে ছেড়ে দিয়ে রাখতে নেই, তাকে ঘরে আটকে রাখতে হয়। এরপর বাড়াবাড়ি করলে কিন্তু আমি তাই করব। স্বদেশ বাড়াবাড়িটা কিন্তু তুই করছিস। এখনো শুরু করিনি, শুধুমাত্র পারিবারিক সম্পর্কের কারণে। প্রয়োজন হলে আমি কিন্তু তাই করব। অনুভব, একটা কথা মনে রাখি, প্রয়োজনে আমি আমার বোনকে নদীতে ভাসিয়ে দেব, তবু জাত নষ্ট করব না। নেহা, চলে আয়। কি হলো? আয়। স্বদেশ, আমি তোকে ছাড়বো না, আমি তোকে খুন করবো, আমি তোকে ছাড়বো না। জেলখানার মধ্যে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তো কেন জেলখানায় ডাক্তার নেই? হ্যাঁ, তা তো আছেই। নিজেরা কেয়ার না নিলে হাসপাতাল ক্লিনিকগুলোতে এমনিতেই পেশেন্টদের কেয়ার করে না, আর এটা তো জেলখানা। আর তাছাড়া আসামিদের প্রতি সাধারণ মানুষের কিন্তু ছোট ভাই তো আসামি হলেও অপরাধী না, ওকে কেন কেয়ার নেবে না? না কেয়ার নেবে না কেন, কেয়ার নিচ্ছে। অন্যান্য আসামিদের সাথে একসাথে গাদাগাদি করে এক সেলে রাখছে না, মাটিতে শুতে দিচ্ছে না। আর তাছাড়া জেলারও স্পেশাল কেয়ার নিচ্ছে। যতই কেয়ার নেই, ওর সমস্যা শুরু হলে ওরা তো সেটা টের পাবে না। হ্যাঁ, ভয় তো সেখানেই। ওর অ্যাবনর্মালিটির সিমটম তো আমরা ছাড়া আর কেউ বুঝবে না। ভাই কি ভাবতেছেন? ভাবতেছি না, একটা জিনিস চিন্তা করতেছি। মানুষে ভালো করে বুঝাই বললে মানুষ বুঝতে চায় না। সবাই যদি ভালো জিনিসটা বুঝতো তাহলে তো সমাজটাই বদলে যেত। তা ঠিক কইছস, কিন্তু একটা সমস্যা কি জানোস? আমি মনে হয় মানুষটা ঠিক মতো বুঝাইতে পারি না, নাকি মানুষই আমার কথা বোঝে না, বুঝি না। সোহাগের বাপ তো তেন্দর লোক, তারে ভাই আপনি কেমনে বুঝাইবেন? তেন্দরের সাথে তেন্দ্রমি না করলে ভাই হয় না। ভাই খালি অর্ডার দেন,
আর বাড়িতে আজকে খুশি বোম্বারে আসি। থাম বয়, এত বাজেভাবে হাঙ্গামা করা যাবে না, জিনিসটা বাজে হয়ে যাবে। সব কিছু ঠান্ডা মাথায় করতে হবে। আর উনি আমার সাথে যে ব্যবহারই করুক, আমি শিওর যে উনি আমার কথা ভাববেই। কি হয়েছে তোমার? না, আমার কিছু হয়নি। অনুভবের শরীরটা ভালো না, আমাকে এক্ষুনি যেতে হবে। আর তুমি কোথায় যাচ্ছ? এখন তো অনেক রাত। পানি খাবে? আর কেমন কেমন লাগছে, আমি একটু বারান্দায় যাই। চলো। অনুভব, কি ব্যাপার তোমরা এত সকালে? তুই ভালো আছিস ভাই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভালো আছি। রাত্রেবেলা কোনো সমস্যা হয়নি তো? না, কি সমস্যা হচ্ছে? তুমি এমন করছো কেন? না মানে রাতে তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখার পর ঘুম ভেঙে যায়, তারপর আর আমাদের কারোরই ঘুম হয় নাই, সেই জন্য সকাল হতেই ছুটে আসলে। আচ্ছা ভাই, স্বপ্ন দেখে কেউ এরকম করে? তুমি তো বলো যে স্বপ্ন হচ্ছে স্বপ্ন, মানুষের চিন্তা ভাবনার প্রতিফলন। তুমি আসলে আমাকে অনেক বেশি ভাবো তো, সেই কারণে সব স্বপ্ন দেখো। তুমি বিশ্বাস করো, আমি একদম ঠিক আছি। মাসিমা, হ্যাঁ বাবা। সকাল থেকে নেহাকে দেখছি। ও তো রোজ সকালে মন্দিরে যায়। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। যে ঘরে এমন লক্ষ্মী মেয়ে, ভগবান সে ঘরে এমন বিপদ দেয় কি করে? আমারও তো সেই কথা বাবা। জাগিয়ে এ নিয়ে আর আক্ষেপ করে কোনো লাভ নেই মাসিমা। ভগবানের লীলা বোঝা বড়ই কঠিন। নিশ্চয়ই এর মধ্যে কোনো মঙ্গল লুকিয়ে আছে। আচ্ছা আচ্ছা মাসিমা, দাদার খুনের ব্যাপারে কাউকে কি সন্দেহ হয় আপনার? সন্দেহ যদি হতো তাহলে আমি কি তাকে বাঁচিয়ে রাখতাম? নিজের হাতে ফাঁসির দড়ি লাগিয়ে তাকে আমি ঝুলিয়ে দিতাম। ঠিক ঠিক বলেছেন, ঠিক বলেছেন, একদম উচিত কথা বলেছেন। তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারাই উচিত। আমি শম্ভু রায়ের মেয়ে, আমার বয়স বাড়লে কি হবে? শরীরে আমার ওই বাপের রক্ত। বাপরে বাপ, মাসিমার শরীর চলে না, কিন্তু রক্তের তেজ কমে না। কমবে কি করে? সে তো শম্ভু রায়ের বেটি। শম্ভু রায় ছোট ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে 7 জনের গলায় ফাঁস দিয়ে বট গাছে ঝুলিয়ে মেরেছিল।
নেহা, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে খুঁজে খুঁজে শেষ হয়ে যাচ্ছি। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? আজকে মন্দিরে যাওয়া হয়নি? মন্দিরে যাওয়ার জন্যই বের হয়েছিলাম, কিন্তু যাওয়া হয়নি। কেন বলো তো? উস্তাদজি, আমার মনটা আজকে ভীষণ অস্থির। কিছুতেই মনটাকে স্থির করতে পারছি না। বিনা দোষে অনুভব জেলখানায় কষ্ট পাচ্ছে। বাবার শ্রাদ্ধের পর দাদাও মানসিকভাবে ভেঙে পড়েছে। ওদিকে আমাদের বাড়িতে এমন সব ঘটনা ঘটছে। সেটা তো আমিও ভাবছি, সবকিছু কেমন যেন জটিল হয়ে যাচ্ছে। কিন্তু জটিলতার কারণে ভেঙে বললে তো চলবে না নেহা। চোখ কান খোলা রেখে কাজ করে যেতে হবে। আচ্ছা নেহা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলুন। মানে বলছিলাম যে এই যে তোমাদের বিশাল বাড়ি, এই বিশাল বাড়ির সম্পদের মালিক তো তোমার বাবা, তাই না? আর তোমার বাবার অবর্তমানে এই সম্পদের মালিককে তুমি আর স্বদেশ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমাদের এই সম্পত্তির প্রতি কারো কোনো লোভ ছিল? সম্পত্তির প্রতি লোভ? হ্যাঁ, মানে ওই যে হয় না সম্পত্তির কারণে ইয়ে। সম্পদের কারণে তো অনেক কিছুই হয় ওস্তাদজি, তবে বাবার কাছে কেউ সাহস পেত না। দাদাকে অনেকেই বলতো আমাদের বাড়িটা বিক্রি করে কলকাতা চলে যেতে। আচ্ছা, এই সব কথাগুলো কারা কারা বলতে বলো তো দেখি? অনেকেই বলতো, দাদা ভালো বলতে পারবে। এই চলে আয়। মুন্না ভাই এমবিবিএস, হ্যাঁ? সারা জনম টেরাই থেকে গেলা। থানা জানে যে টেরারে কেমনে সোজা করতে হয়, বুঝছো? স্যার আমার কোনো দোষ নাই স্যার, কেন যে ওনারা আমার ধরে নিয়ে আসছে আমি জানি না, তাই না? কেউ জানে না, একটু পরে জানবা। আমার চাকরি জীবনে আমি কখনো দেখি নাই যে কোনো অপরাধী তার দোষ স্বীকার করছে। বিশ্বাস করেন স্যার। বিশ্বাস? ধ্যাৎ মিয়া, তোমার মধ্যে আমার ধারণাই পাল্টাই গেল। আচ্ছা, এলাকার ছেলে পেলে তোমরা একটু দুষ্টামি করবা, ফাইজদামি করবা, ঠিক আছে, তাই বলে মানুষের বাসায় খুশি বোম মারবা? খুশি বোম? খুশি বোম কি স্যার? খুশি বোম ছিল না, আমি তো শহরে এসে এটা শিখলাম। মানুষের মলমূত্র প্যাকেটের মধ্যে নিয়ে আরেকজনের বাসায় ঢেলে দিবা না। সোহাগ, সোহাগ, সোহাগ বাড়িতে আছো নাকি? কে? আরে সেলিম মোল্লা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তুমি তো আবার এখন নাম বদলাইয়া ওস্তাদ সেলিম খান হয়েছো, তাই না? না না, লজ্জা দেবেন না চাচাজি। আসলে আমার নাম সেলিম খান, এটা দিয়েছে আমার ওই লাখঠুর ওস্তাদজি। আর এই সঙ্গীত সম্পর্কে যারা জ্ঞান অর্জন করে, যারা সঙ্গীত নিয়ে সাধনা করে, তারা মনে করেন পদবী হিসাবে ওস্তাদজি নামটা পায় আর কি। ও আচ্ছা আচ্ছা, পদবী হিসাবে পায়। ভালো ভালো, খুব ভালো। তা আমার সোহাগ বাবাজিও কি শরীর চর্চা বাদ দিয়া সঙ্গীত চর্চা শুরু করতেছে নাকি? না না দাদাজি, সোহাগ কি করে সঙ্গীত শিখবে? ওর গলা তো মাইকের মতো, ও অনেক চড়ায়, ও তো গাইতে পারবে না। তাহলে ওরে ডাকতেছিলা কেন? না আসলে ওকে না, আমি আসলে আপনার কাছে এসেছিলাম। আমার কাছে আসছিল? তা আমার কাছে আসলে ওরে কি দরকার? না মানে ওই যে আপনাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছিল না, ও বাবার কথা বলার জন্য এখানে এসেছিল। ঘটনা? আমার বাড়িতে কি ঘটনা? না তেমন কিছু না, ওই যে একটা মানে সিম্পল ঘটনাই, মানে ওই যে আপনাদের বাড়িতে কে বা কারা জানি একটা ওই যে বোম জাতীয় কি জানি একটা দুর্গন্ধযুক্ত ফেলে গিয়েছিল না। তুমি একবার ভাইবা দেখো, হ্যাঁ, কত বড় সাহস আমার বাড়িতে এসে খুশি বোম মারে। হ্যাঁ, আমিও ছাইরা দিই নেই, আমিও দিছি জন্মের মতো একেবারে কেস ছুঁকে দিছি। হ্যাঁ। আচ্ছা চাচাজি, একটা কথা বলুন তো, আপনি তো মুরব্বী মানুষ, আপনাকে বলা যায়, আপনি কি করে ভাবলেন যে আপনাদের বাড়িতে ওই যে মানে জিনিসটা যে মুন্নাই ফেলেছিল তার কোনো প্রমাণে কি আপনি পেয়েছেন?
আরে এটা তো একটা সোজা কথা, এইরকম ইসলামী কাম ও ছাড়া এই এলাকায় আর কেউ করতে পারে না। তাছাড়া ও গতকালকে আইছিল আমার একটা জ্ঞান দিতে, ওই সোহাগের বিয়েতে আমি যেন যৌতুক না নেই। তা আমি ওর একটু গরম গরম কথা শোনাই দিছি, সেই জিদেও এই কামটা করছে। এই যে চাচা, এই যে যৌতুক নেয়া, এটা কিন্তু খুবই খারাপ একটা কাজ। এই খারাপ কাজটি যাতে আপনি না করেন সেটা বলার জন্য মুন্না এসেছিল। এতে মুন্নার কি অপরাধ হলো? এখন মনে করুন আমিও বুঝি, আপনিও বুঝুন, এই শহরে সবাই বোঝে যৌতুক নেওয়া খুব খারাপ কাজ। এই কাজটি বোঝানোর জন্য আমি আসলাম। আসার পরে রাতের বেলা যদি আপনাদের বাড়িতে কেউ খুশি বোম আবার মেরে যায়, তাহলে কি সেই দোষে আমি দূষিত হব? বলুন চাচাজি, শুনুন, এই যৌতুক নেওয়ার কাজটা আপনি ছেড়ে দিন, এটা ভালো কাজ না। চাচাজি, আপনার মতো এরকম সহি একজন মানুষ, ভালো একজন মানুষ এরকম ঘৃণিত একটি কাজ করতে পারে? বলুন, এটা করা ঠিক না, এটা আপনি ছেড়ে দিন। আপনি যদি এটা ছেড়ে না দেন তাহলে দেখবেন একটার পর একটা বিপদ আপনার সামনে এসে হাজির হতে থাকবে। তখন শুধু আমি না, এই শহরের প্রতিটি মানুষ আপনার কাছে আসবে, মানুষের পাল আপনার বাড়ির ভিতরে ঢুকতে শুরু করবে সিডরের মতো। সিগন্যাল মানবে না কোনো, হু 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 করে বাতাসের মতো করে এই অপরাধের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে মানুষ আপনার সামনে আসবে। তখন কিন্তু কেউ আপনাকে থামাতে পারবে না। তখন অবস্থাটা কি দাঁড়াবে একটাবার চাচাজি ভেবে দেখুন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রদীপ, আমার মনটা খুব খারাপ। আজকে পূজাটা তুমি চালিয়ে না। আচ্ছা গুরুদেব। এই যে পুরোহিত মশাই, শ্রাদ্ধটা তাহলে করেই ফেললেন? মানে মানে একসাথে দুটো শ্রাদ্ধ। ঠিক বুঝলাম না। কিছুই বুঝতে পারছেন না? না বোঝার ভান করলে বুঝবেন কি করে? ভেবেছেন কিছুই জানি না? একদিকে দেবেশ মাস্টার, অন্যদিকে অনুভব। কি বলছেন এসব? কি বলছি এসব? ওরে বাবা, পুরোহিত মশাই তো দেখছি অভিনয় ভালোই জানেন। দেবেশ মাস্টার মারা যাওয়াতে আপনার অনেক লাভ। অন্যদিকে অনুভবের শাস্তি হলে সেটা একটা দৃষ্টান্ত হবে। কারণ হিন্দু মেয়েদের প্রতি মুসলমান ছেলেরা যাতে চোখ তুলে তাকাতে সাহস না পায়। কাউকে শাস্তি দেবার ইচ্ছা আমার কোনো দিন ছিল না, এখনও নেই। তবে একটা জিনিস আমি মনে প্রাণে বিশ্বাস করি, সেটা হলো প্রেম। প্রেম হচ্ছে আত্মার মিলন, সেখানে ধর্ম বা লোভের কোনোই দাম নেই। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার পুরোহিত মশাই, আমি তো মুগ্ধ হয়ে গেলাম। একদিন ভাবতাম আমার স্যারই বোধহয় চমৎকার অভিনয় করে, ভাবতাম মানুষের ইমোশন নিয়ে খেলা করে, কিন্তু এখন তো দেখছি আমার স্যার আপনার কাছে শিশু তুল্য। পুরোহিত মশাই, ভাববেন না স্যারকে এড়িয়ে কোনো কিছু করাটা আপনার জন্য মারাত্মক ভুল হবে। এই ভুলটি করবেন না। তেনাকে এড়িয়ে তো আমি কোনো কিছু করতে চাই না। তাহলে শ্রাদ্ধ হয়ে গেল, একটা রাত পেরিয়ে গেল, তারপরও স্যারের সাথে দেখা করার কোনো প্রয়োজনীয়তা বোধ করলেন না? ভেবেছেন শ্রাদ্ধ শেষ হয়ে গেলেই সব শেষ হয়ে গেল? পুরোহিত মশাই, নেতা যদি চান তাহলে চিতাভস্ম থেকেও ফাঁসির রশি তৈরি করতে পারেন, কথাটা মনে রাখবেন। আসলে মনটা খুব খারাপ ছিল, সেই কারণেই যেতে পারিনি। না না, যাননি যখন তখন আর যাওয়ার প্রয়োজন নেই। নেতা কাল রাত্রে ঢাকা চলে গেছেন। নেতার অবর্তমানে এখানকার যাবতীয় দায় দায়িত্ব আমার, কথাটা মনে রাখবেন।
দাদা, তোকে এভাবে দেখতে ভালো লাগে না। শ্রাদ্ধ থেকে আসার পর তুই একটা কথাও বলিসনি। আচ্ছা বল, তুই ছাড়া আমার আর কে আছে? হ্যাঁ, দাদা বল না। আচ্ছা কি হয়েছে আমাকে বল, বললে তোর হালকা লাগবে। তুই জানিস না, কষ্ট ভাগ করে নিলে কষ্টের বোঝা কমে যায়। বল না। আমি বলতে পারবো না রে বোন, আমি বলতে পারবো না। দাদা, কি এমন ভয়ানক কথা যে তুমি আমাকে বলতে পারবে না? দাদা, তাহলে কি তুই বাবাকে